মেঘ থমকালো, দু চোখ প্রশস্ত হলো, আলগোছে ভ্রু যুগল উপরে উঠে গেল। মেঘ সন্ধিহান কণ্ঠে শোধালো, মানে? এই যে প্রতি রাতে আমার স্বপ্নে আসিস, কিছু বলিস না, শুনিসও না, অথচ নিঃশব্দে আমার ঘুম কেড়ে নিস, এমন কেন করিস? তোর কি আমার জন্য একটুও মায়া হয় না? আবিরের শান্ত কণ্ঠস্বর মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু করেছে। আবিরের কথার মানে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু উত্তরে কি বলবে? আবির নিঃশ্বাস টেনে আবারও বলতে শুরু করলো, তোর ভাবনায় আমার নির্ঘুম রাত কাটে। তোকে কিছু বলতে না পারার ব্যথা আমার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয়। তোর চোখের দিকে তাকালে নিজেকে জ্যান্ত লাশ মনে হয়। কুলহারা সমুদ্রের মতন নিজের অনুভূতিগুলো নিঃস্ব হয়ে যায়। তুই কেন বুঝিস না? মেঘের মনে উথাল পাথাল ভাবনাগুলো হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মনের কোণে আঘাত করলো পুরনো অনুভূতি। সেই বসন্তের চিলকুট, গোলাপ আর চিঠি দেওয়ার ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। মেঘ তাকে না দেখে না চিনে শুধুমাত্র চিঠি লেখা অনুভূতিগুলোর প্রেমে পড়েছিল। তারপর আবিরকে দেখে আবিরের সাথে কথা বলে দিনের পর দিন কাটিয়েছে। একসময় সে চিঠির কথা বেমালুম ভুলেই গিয়েছিল। তবে আজ কেন আবারও মনে পড়ছে? কেন দুটো অনুভূতিকে এক মনে হচ্ছে? আবির মেঘকে ছেড়ে দিল। পকেট থেকে ফোন বের করলো। তানভীর কল দিচ্ছে। আবির একটু দূরে গিয়ে কল রিসিভ করলো। মেঘ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। আবিরকে জিজ্ঞাসা করবে কিনা ভাবছে। আবির যদি না করে তবে কি হবে? মেঘ মনে মনে আওড়ালো, দুটো ভিন্ন মানুষের অনুভূতি কি এক হতে পারে? হঠাৎ ভয়ঙ্কর শব্দে মেঘের ভাবনায় ছেদ পড়ল। দূরে তাকাতে নজরে পড়ল সাদা কাপড়ে মোড়ানো দুটো লাশের দিকে। 6 ফুট 7 ফুট লম্বা, এদিকেই হেঁটে আসছে। মৃদু বাতাসে গাছের ডালগুলো হালকা নড়ছে, সেই সঙ্গে নড়ছে লাশগুলো। মেঘ ভেবেছে এটা তার মনের ভুল, তাই চোখ বন্ধ করে আবারও তাকালো, কিন্তু লাশগুলোর গায়েব তো হলোই না, বরং আরো কিছুটা সামনে চলে এসেছে। আবির একটু দূরে, তানভীরের সাথে কথা শেষ করে ফোনটা পকেটে রেখেছে। অকস্মাৎ নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো মেঘ। দিশেহারা হয়ে ছুটলো আবিরের দিকে। আবির কিছু বুঝে ওঠার আগেই মেঘ আবিরকে জাপটে ধরলো। আবির ভীত কণ্ঠে শোধালো, কি হয়েছে মেঘ? মেঘ ভয়ে কান্না শুরু করে দিয়েছে। দুই হাতে আবিরের শার্ট খামচে ধরে রেখেছে। আবির দুই হাতে মেঘকে জড়িয়ে ধরলো, নরম স্বরে আওড়ালো, এই মেঘ, কি হলো? ভয় পেয়েছিস? কি হয়েছে বলবি তো? আবির একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মেঘ আবিরের বুকে মুখ লুকিয়ে এক হাতের ইশারা করলো। আবির সঙ্গে সঙ্গে সেই দিকে তাকালো। সত্যি কিছু আছে ওইখানে। আবির ভ্রু কুঁচকে সরু নেত্রে চাইলো। কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, কোথায়? কিছুই তো নেই। মেঘ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি নিজের চোখে দেখেছি। আবির উঁচু গলায় চেঁচালো, কাউসার, আমি আসলে তোর ভূত সাজা বের করব। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরলো, বিড়বিড় করে বলল, তেনাদের নাম মুখে নিয়েন না। আবির মেঘের হাতটা সরিয়ে ছোট করে বলল, কাউসাররা ওইখানে। আমি স্পষ্ট দেখেছি, ইয়া লম্বা লম্বা লাশ। কাউসার তো অত লম্বা না। চল তোর তেনাদের সাথে গল্প করে আসি। মেঘ অস্পষ্ট কণ্ঠে বলল, না, আমি কোথাও যাব না। আবির মুচকি হাসলো, মনে মনে বলল, আমি নিজেও তো ছাড়তে চাই না, সারা জীবন এভাবে জড়িয়ে ধরে কাটিয়ে দিতে চাই। মেঘ নীরস কণ্ঠে বলল, আপনাকে বারবার বলেছি আসতে হবে না, কেন আনলেন আমাকে? তুই আমাকে এত অবিশ্বাস করিস? আমি যে বলেছি এখানে কাউসাররা আছে, তুই বিশ্বাসই করছিস না। 2 মিনিটের মধ্যে ওদের না তাড়ালে আমার নাম আবির না। আবির শ্বাস টেনে ধীর গলায় বলল, ছাড় আমাকে। না, ছাড়বো না। তো তাড়াবো কিভাবে? জানি না। আবির নিঃশব্দে হাসলো, তারপর উপরের দিকে তাকিয়ে চিৎকার করলো, কাউসার, নিলয়, দিশা, ধরতে পারলে তোদের একদিন কি আমার একদিন। 1 মিনিটের মধ্যে তোরা অদৃশ্য না হলে তোদের পা গুলো উল্টো করে কবরস্থানের শেওড়া গাছে বেঁধে রাখবো। তারপর দেখবো কার কলিজায় কত পানি। আবির গম্ভীর গলায় বলল, 1 মিনিটের মধ্যে ওরা উধাও হয়ে যাবে, শিওর থাক। সত্যি তাই হলো, 1 মিনিটের মধ্যে সব উধাও। আবির মেঘের কানের কাছে ফিসফিস করে বলল, দেখ চলে গেছে। আমি বিশ্বাস করি না। আবির এবার মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলো, মোলায়েম কণ্ঠে বলল, সমস্যা নেই, বিশ্বাস করতে হবে না, এভাবেই রাত কেটে যাক। মেঘ রাগান্বিত স্বরে বলল, আপনি আমাকে ধরলেন কেন? ছাড়ুন। তুই ধরতে পারিস আর আমি ধরলেই সমস্যা? আমি ভয় পেয়েছি বলেই ধরেছি, আপনি তো ভয় পাননি। ছাড়ুন। আর ধরবো না আপনাকে, কড়াই গাছকে জড়িয়ে ধরবো, তবু আপনাকে ছোবো না। আবির মেকি স্বরে বলল, ধরেছিস নিজের ইচ্ছে, ছাড়বি আমার ইচ্ছেতে।
মেঘ আবিরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। যত চেষ্টা করছে আবিরের বাঁধন তত শক্ত হচ্ছে। আবির মুচকি হেসে বলল, তুই শত চেষ্টা করেও আমার হাত থেকে ছুটতে পারবি না। মেঘ দিশা না পেয়ে বলে উঠল, আমি কিন্তু কামড় দেব। আবির সহসা বলল, সমস্যা নেই, লোকে এটাকে লাভ বাইট ভাববে। ছি, কি? আপনার মতো নির্লজ্জ বেহিয়া মানুষ দুটো নেই। প্রয়োজন বোধ করছি না। আমার মতন দ্বিতীয় কেউ থাকলে আমি বিপদে পড়তাম। ইস, আমারই ভুল। এসব চরিত্রহীন মানুষের সাথে কেন আসলাম এখানে? আপনার মতন ছেলেদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। বড় আব্বুর সব মান সম্মান আপনি ডুবিয়ে ফেলেছেন। এর জন্যই আপনার গার্লফ্রেন্ড চলে গেছে। আপনার জন্য মালা আপুই ঠিকঠাক পাত্রী। দুইজনের চরিত্রই সেম। মেঘ একদমে কথাগুলো বলে শেষ করলো। আবিরও সঙ্গে সঙ্গে মেঘকে ছেড়ে দিল। কণ্ঠস্বর খাদে নামিয়ে নিরেট কণ্ঠে বলল, আমি চরিত্রহীন হলে সেটা শুধু তোর জন্য। তুই ছাড়া কোনো মেয়েই আমার দিকে আঙ্গুল তুলতে পারবে না। আর আমাকে ছেড়ে যাবে এমন সাধ্য কোনো মেয়ের নেই। বরং আমি বললে আমার সাথে রিলেশন করার জন্য 100 মেয়ে হাজির হবে। একজন দিনরাত এক করে আমার পিছু পিছু ঘুরছে। নিজের চোখেই তো দেখেছিস। আমি বলেছি ঘুরতে? তোকে কিছু বলি না বলে মাথায় উঠে যাচ্ছিস। যত্ন বুঝিস না, আর কি বুঝবি তুই? মেঘ খানিক চুপ করে সন্দিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতন আবার কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আমি প্রতিবাদ করছি বলে আমার উপর মেজাজ দেখাচ্ছেন। আপনার পেছনে কত মেয়ে লাইন, সেই ইতিহাস শুনতে আসিনি আমি। দয়া করে বাকি মেয়েদের মতন আমাকে ভাববেন না। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ কোথায় আছো? আমায় উঠায় নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করছেন কেন? বলেননি কথা? অস্বীকার করতে পারেন? হ্যাঁ বলেছি, তবে শুধু মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এতটুকুই কথা হতো। এমনকি মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞাসা করতে পারিস। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানভীর জানত। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদু স্বরে বলল, একদমই না। আমি চরিত্র বদমাস, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউই আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? যার মনে আমার জন্য বিন্দুমাত্র বিশ্বাসের স্থান নেই, যাকে চিৎকার করে বললেও আমার কথা বিশ্বাস করে না, তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরে বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরের অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ অসহায় কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলেছেন, 2 দিন পর ঠিক ভুলে যাবেন। আপনার চোখের সামনে সবকিছু, তারপরও ধরে নিচ্ছেন মালার সাথে আমার কিছু আছে। মালা কি থেকে কি বলল সেই সব কথা আপনি বিশ্বাস করে নিলেন। বাহ ম্যাডাম, বাহ। আপনি নাকি চোখে দিয়ে তাকালে মনের অবস্থা বুঝতে পারেন। তাহলে আমার চোখে দেখে কেন কিছু বুঝেন না? যেটুকু বোঝেন সবটাই ভুল। মেঘ মাথা নিচু করে বলল, আর ভুল বুঝবো না। আপনাকে রাগানোর জন্য কেউই ইচ্ছাকৃত আজেবাজে কথা বলেছে, আর আপনি সবকিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এখন মালার সাথে আমার তেমন কোনো কথা হয় না। আমি আমার মামার বাড়িতে গিয়েছি, মালার জন্য যাইনি। আমি সাকিব, সাইদ একসাথেই আড্ডা দিচ্ছিলাম। এক পর্যায়ে ওদের জোড়াজুড়িতে গান গেয়েছি, সেখানে হুট করে মালা চলে এসেছিল। এখন যদি সে বলে আমি তার জন্য গান গেয়েছিলাম, এতে আমার কি দোষ? আপনাদের বাসায় থাকাকালীন আমি কল রিসিভ করতে চাইনি, শুধুমাত্র আপনি বলেছেন বলেই রিসিভ করতে বাধ্য হয়েছিলাম। তারপর আপনাকে বোঝানোর খাতিরে 2-1 কথা বলেছিলাম, কিন্তু আপনি কিভাবে বুঝবেন? আপনি তো ভুল বুঝতে কুল পান না। মেঘ নরম কণ্ঠে বলল, সরি তো, রাগে বলে ফেলেছি কথাগুলো। আবির কথা বলছে না। মেঘ আবিরের হাতে স্পর্শ করতে আবির হাত সরিয়ে নিল। খানিক দূরে সরে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছবি নামায়। মেঘ ভয়ে আটকে উঠল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকালো। হঠাৎ কিছু ভেবে মুচকি হাসলো। 2 কদম এগিয়ে আবিরের কাছাকাছি গেল। আবির আরো 1 পা সরে গেল। মেঘ নিঃশব্দে হেসে আবারও এগোতে লাগলো। আবিরকে যে স্পর্শ করতে যাবে অমনি দূর থেকে তানভীর ডাকলো, ভাইয়া। মেঘ সঙ্গে সঙ্গে থমকে গেল। হাসি মুখ গম্ভীর হলো। আবির বক্রদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোর বোনকে নিয়ে বাড়িতে যা।
তুমি যাবে না? না। কি করবে? জানি না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিছু হয়েছে? মেঘ মাথা নিচু করে ফেললো। আবির সহসা জবাব দিল, কিছু হয়নি। তোর বোনকে নিয়ে যা, নয়তো এবার সত্যি সত্যি পানিতে ধাক্কা মারবো। মেঘ শীতল চোখে তাকিয়ে আছে। তানভীর বলল, সে না হয় নিলাম, কিন্তু হয়েছে কি? যেতে বললাম তো। তানভীর মৃদুস্বরে বলল, বনু চল। মেঘ ধীর কণ্ঠে বলল, আবির ভাই, আপনিও চলুন। আবির স্পষ্ট চোখে তাকালো, ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, মুখ ফুটে কিছু বলল না। মেঘ সহসা চোখ নামিয়ে নিল। দ্বিতীয়বার আবিরকে কিছু বলার সাহস পেল না। তানভীরকে বলল, ভাইয়া, আবির ভাইয়াকে বলো আমাদের সাথে যেতে। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ভাইয়া রেগে আছে, রাগ কমলে ঠিকই যাবে, এখন চল। মেঘ আর কিছু বলতে পারল না। যেতে যেতে বেশ কয়েকবার আবিরের দিকে তাকালো, কিন্তু আবির সেই আকাশের পানে তাকিয়ে আছে। শরীফের বিয়ে শেষ, সেই সঙ্গে দেখতে দেখতে ঈদের ছুটিও প্রায় শেষের দিকে। মিমরা আগামীকাল ভোরে রওনা দিবে, মেঘরা দুপুরের দিকে ঢাকায় চলে যাবে। এর মাঝে আবির মেঘের কথা বলা টোটালি বন্ধ। মালা দুদিনে খুব জ্বালিয়েছে, কিন্তু আবির বা মেঘ কেউই সেভাবে পাত্তা দেয়নি। মেঘ আবিরের সাথে কথা বলার খুব চেষ্টা করছে, কিন্তু আবিরের কোনো কথাই বলে না, এমনকি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। আবির ঘুম থেকে উঠতেই মেঘ সামনে গিয়ে দাঁড়ালো, মিষ্টি হেসে বলল, শুভ সকাল। মেঘকে দেখে আবিরের চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হলো, ফোঁস করে শ্বাস ছাড়লো। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে আবিরের রাগ এখনো কমেনি। আবিরের নিস্তব্ধতা দেখে মেঘ বিপুল চোখে তাকিয়ে নরম স্বরে বলল, আমরা আগামীকাল চলে যাব, আপনি এখনো রাগ করে থাকবেন? আবির নিশ্চুপ, অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মেঘের কথা শুনতে পাচ্ছে কিনা কে জানে। প্রচন্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। আবিরের নীরবতা প্রতিনিয়তই গ্রাস করছে মেয়েটাকে। মেঘ শীতল কণ্ঠে আবারও বলতে লাগলো, এক শহরে থেকেও আপনার সাথে আমার দেখা হবে না। অতীতের মতন আবারও দূরত্ব বেড়ে যাবে। সময়ের সাথে সাথে আপনিও ভুলে যাবেন আমাকে। হয়তো কোনো এক বিকেলে আবারও আমাদের দেখা হবে, কথা হবে ঠিকই, কিন্তু দুদিকে থাকবে শুধুই দীর্ঘ নিঃশ্বাস। আপনি তখন কারোর জীবনের অংশ হয়ে যাবেন, আর আমি অন্য কারোর। মেঘের প্রখর অভিমান কান্নায় রূপ নিল। নিঃশব্দে কাঁদছে মেয়েটা। আবিরের ভ্রু কুঁচকালো। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির তাকালো মেঘের দিকে। মেঘের কান্নারত মুখ দেখে আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। ঝট করে ছুটে গেল মেঘকে, মুছে দিতে চাইল চোখের পানি, কিন্তু অদৃশ্য এক বাঁধন আটকে দিল। সহসা হাত সরিয়ে নিল। আখি যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। বুকের ভেতরটা অনবরত মোচড় দিচ্ছে, যার ব্যথা চোখে মুখে ভেসে উঠছে। কিছু বলতে চেয়েও আটকে গেল। মেঘ কাঁদতে কাঁদতে বলল, খুব জানতে ইচ্ছে হচ্ছে, আমার বিয়ে হয়ে গেলে আপনি কি কষ্ট পাবেন আবির ভাই? আবির মনে মনে বলল, তোর বিয়ে আমার সাথেই হবে, তুই আমার না হলে কারোর হতে পারবি না। প্রয়োজনে নিজের হাতে তোর লাশ দাফন করে আমিও ইহকাল থেকে বিদায় নেব। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হবে, পরকালে হলেও যেন তোর আমার বিয়েটা হয়। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি খুব নিষ্ঠুর। আবিরের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল, কণ্ঠস্বর ভারী করে বলল, ধন্যবাদ। আবির মেঘকে পাশ কাটিয়ে চলে গেল। মেঘের নির্বিকার চোখের চাহনি আবিরের হাঁটার দিকে। মেঘ চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আবিরের রুম থেকে বের হতেই সামনে পড়লো তানভীর। মেঘের ভেজা চোখ দেখে তানভীর আলগোছে কপাল গোটালো। মেঘ মাথা নিচু করে চলে গেল। তানভীর রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আবির এলো। তানভীরকে চুপচাপ দেখে প্রশ্ন করলো, মন খারাপ? তানভীর চোখ তুলে চাইলো, মলিন কণ্ঠে বলল, আমাদের দুই ভাই বোনের ভাগ্যই খুব খারাপ, কারোর কপালেই কি সুখ লেখা নেই? আবির কয়েক মুহূর্ত সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল, তারপর তানভীরের পাশে গিয়ে বসলো। তানভীরের হাঁটুর উপর হাত রেখে মৃদুস্বরে জানতে চাইলো, আবার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, আমি কোনোদিন প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিলাম না। ক্লাসে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, নিজের থেকে বন্ধুত্ব করতে যাইনি। তারপরও আমার জীবনে এত এত অঘটন। তুমি তোমার মনের সব কথা আমাকে শেয়ার করো। তোমার কথা শুনতে শুনতে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি। বুঝে না বুঝে একজনকে ভালোবেসেছি। তাকে আমার অনুভূতি বোঝানোর আগেই সে আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাকে কিছু বলার সুযোগই দেয়নি। নিজের কপাল মন্দ ভেবে আমি সব মেনে নিয়েছি। প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে হাসার চেষ্টা করছি। আমার কারণে বাড়ির কেউ যেন মন খারাপ না করে সেই চিন্তায় আছি। কিন্তু আমার বোন, ও কি দোষ করলো? সে তো নিষ্পাপ।
ওর জীবনে কখনো প্রেম আসেনি, কোনো ছেলে বন্ধুও নেই। দুই একটা যাও হয়েছে সেগুলো তোমার জানা। আর 5টা মেয়ের মতন ওর চলাচল না। তুমি সবসময় বলেছ তোমার অস্তিত্ব তুমি নিজে তাকে অনুভব করাতে চাও। আমিও মেনে নিয়েছি। মায়ের পেটের ভাই হয়েও আমি তোমার ওপর বিশ্বাস করেছি। ভেবেছি একদিন তো বোনকে বিয়ে দিতেই হবে। তুমি যেহেতু বোনকে অনেক ভালোবাসো, হয়তো আমার বোনকে ভালো রাখবে। একমাত্র বোন, চোখের আড়াল হওয়ার সারা জীবন আমার সামনেই থাকুক, এই ভেবে আমি তোমার সব পাগলামোতে সায় দিয়েছি। যা বলেছ তাই করেছি। এই ভাবনা যদি আমার ভুল হয়, তবে এই ভুলের শাস্তি স্বরূপ আমি তোমার বিরুদ্ধে যেতেও রাজি আছি। আমি সবকিছু মেনে নিতে পারলেও আমার বোনের চোখের পানি আমি তানভীর কখনোই সহ্য করব না। নিজের জীবন যেথা খুশি যাক, আমি আমার বোনের কষ্ট মানতে পারবো না। তুমি আজ অব্দি যা বলেছ, যেভাবে বলেছ, আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু আর না। সেদিন তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না। তুমি কোন কারণে রাগ করেছো সেটা বুঝতে পেরে বাড়তি কোনো কথা বলিনি, কিন্তু সেই রাগ কতদিন? তোমার রাগের প্রভাব আমার বোনের ওপর দিয়ে কিভাবে যাচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি একবারও ওর দিকে চেয়ে দেখেছো? চাইবে কেন? তোমার কাছে তো রাগই সব। কাছের মানুষ দূরে যাক, দুনিয়া উল্টে পাল্টে যাক, তোমার রাগই সবকিছু। আজ সামান্য বিষয় নিয়ে আমার বোনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। বিয়ের পর কি করবে তুমি? রাগ উঠলে চিৎকার করবে, হাত তুলবে আমার বোনের উপরে, নাকি অন্য কোনো নারীতে আসক্ত হবে? তখন সারাটা জীবন আমার আফসোস করতে হবে। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। থাক ভাই, আমি সহজ সরল মানুষ, অত ঝামেলায় জড়াতে চাই না। তোমার কাছে আমার বোন মূল্যহীন হতে পারে, কিন্তু আমার বোন আমার কাছে পৃথিবী। তোমাকে পেয়ে ক্ষণিকের জন্য খুশি হওয়ার চেয়ে কিছুদিন কেঁদে সারা জীবনে ভালো থাকা শ্রেয়। তুমি তোমার রাগ নিয়ে থাকো, আমার বোনের সুন্দর জীবনটা আর ধ্বংস করব না, প্লিজ। আমাদের মন ভালো, কিন্তু ভাগ্য খারাপ, এই ভেবেই না হয় জীবন পার করে দেব। তানভীর থামলো। আবি এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই উঠে দাঁড়ালো। চুলগুলো ঠিক করতে করতে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মেঘকে আমার থেকে কেড়ে নেওয়ার কথা ভাবলে আমি ভুলে যাব তুই মেঘের ভাই। আবি দীর্ঘ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তানভীর নিস্তব্ধ হয়ে বসে আছে। ছেলেরা সহজে কাঁদতে পারে না, নয়তো আজ তানভীর চিৎকার করে কাঁদতো। যে কান্না মনের ভেতর জমে থাকা সব কষ্টগুলো নিঃশব্দে নিঃশেষ হয়ে যেত। আবি সরাসরি বসার ঘরে গেল। আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান বসে কথা বলছিলেন। আবির নিঃশব্দে গিয়ে সোফায় বসলো। মাটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে মৃদুস্বরে জানতে চাইলেন, কিছু বলবে? আবির আব্বুর দিকে তাকালো। শ্যামবর্ণের চেহারায় আজ ভীষণ কালো দেখাচ্ছে। আলী আহমেদ খান ছেলের মুখের দিকে তাকিয়ে আটকে উঠলেন। আতঙ্কিত কণ্ঠে শোধালেন, কি হয়েছে আবির? আলী আহমেদ খানের আতঙ্কিত কণ্ঠ শুনে বাকি দুই ভাইও আবিরের দিকে মনোযোগ দিল। আবির মোলায়েম কণ্ঠে বলল, আমার কিছু বলার আছে আব্বু। হ্যাঁ বলো। আমি এত বছর দূরে থেকে বুঝেছি প্রিয় মানুষদের থেকে দূরে থাকা কতটা কষ্টদায়ক। ফিরে এসেও তাই দেখছি। এভাবে যে যার সংসার নিয়ে আলাদা হয়ে গেছে। আমাদের সন্ধিকুঞ্জের কি হবে? অনেক তো হলো দূরত্ব, এবার এই দূরত্ব অবসান হওয়া দরকার। তাই আমি চাই আমরা সবাই আবার আমাদের খানবাড়িতে ফিরে যাব। কাকামণি চাকরি ট্রান্সফার করে ঢাকায় আসার চেষ্টা করবে। মেয়ে মাদি কাকিমণি ততদিন আমাদের সাথেই থাকবে। চাচারাও ভাড়া বাড়ি ছেড়ে আমাদের বাসায় ফিরে আসবেন। আমার বাড়ি তার বাড়ি বলে কোনো শব্দ থাকবে না। আমাদের বাড়ি হবে যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে। আব্বু আম্মুকেও একা রাখতে চাই না। প্রয়োজনে ঈদের ছুটি বা স্পেশাল কোনো অনুষ্ঠানে বাড়িতে এলাম। নিজেদের মধ্যে দূরত্ব আর ভালো লাগছে না। আবির কথাগুলো বলে চাপা নিঃশ্বাস ছাড়লো। মোজাম্মেল খান বলল, বাসা থেকে মেঘের ভার্সিটি দূর হয়ে যাবে। আমি আছি, তানভীর আছে, আমরা দিয়ে আসবো। প্রয়োজনে গাড়ি দিয়ে যাবে। তাই বলে অমন পায়রার খোপের মতন ঘরে থাকবে? দুদিনেই আমার দম বন্ধ হয়ে এসেছিল। আপনারা এতদিন যাবৎ কিভাবে আছেন আমি জানি না। মোজাম্মেল খান ধীর গলায় বললেন, ভাড়া বাসা এমনই হয়। আমি আমার প্রস্তাব রাখলাম, এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। আলী আহমেদ খান আদিকে ডেকে বলল, মেঘকে আর তানভীরকে ডাকার জন্য। বাড়ির মহিলাদেরও ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হলো। আলী আহমেদ খান সবার সামনে কথাটা বললেন। তানভীর কথাটা শুনে আবিরের দিকে তাকালো। মেঘ এক নজর দেখে নরম স্বরে বলল, আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, তবে আব্বু আম্মু চাইলে অবশ্যই খানবাড়িতে থাকতে পারেন। এক্ষেত্রে আমি হোস্টেলে চলে যাব। আবির চাহনি রুষ্ঠা।
ক্রোধের অতলে দু চোখ লাল হয়ে যাচ্ছে, রাগে শরীর কাঁপছে। রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তানভীর তখনও আবিরকেই দেখছে। আলী আহমেদ খান বলে উঠলেন, তা হয় না, আমাদের বাড়ির মেয়ে হোস্টেলে থাকবে, এটা ভালো দেখায় না। তানভীর মলিন হেসে বলল, ভার্সিটির হোস্টেলে তেমন কোনো সমস্যা নেই, বোনও ভালো থাকবো এখানে। তানভীরের কথায় আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগের মাত্রা তীব্র থেকেও তীব্র হচ্ছে। আব্বুর উত্তরে তোয়াক্কা না করে শক্ত কণ্ঠে আবির বলল, চারজন এক হলে যদি বাকি দুইজন দূরে সরে যেতে চায় তবে এই কাছে আসার কোনো প্রয়োজন নেই, দরকার হলে আমি নিজেই দূরে চলে যাব, তবুও আপনারা ভালো থাকুন। আবির ঝড়ের বেগে রুম থেকে বেরিয়ে গেল। সবাই হতবাক হয়ে আছে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে শুধালেন, আবিরের কি হয়েছে তানভীর? তেমন কিছু না, হুট করে রেগে যাওয়ার ছেলে তো আবির না, অবশ্যই কিছু হয়েছে। তানভীরের সাদাসিধা জবাব। আমি কি বলবো? তোমরা কি ঝগড়া করেছো? না, ঝগড়া করার স্বভাব আমাদের নেই। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের রাগ করার কারণ মেঘ বেশ বুঝতে পেরেছে, কিন্তু তানভীরের বিষয়টা খটকা লাগছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এমনকি মিষ্টিদের সাথে বন্ধুত্বর পর বেশ কয়েকবার হোস্টেলে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু তানভীর তখন একদমই রাজি ছিল না। সে হোস্টেলের কথা শুনতেই পারত না, অথচ আজ মেঘের সাপোর্টে চলে গেল। এটা কিভাবে সম্ভব? এদিকে তানভীরের মেজাজ খুব খারাপ। সে খুব করে চাইছে আবির আর মেঘকে দূরে সরিয়ে দিতে, কারণ মেঘের কান্না তার পক্ষে সহ্য করা সম্ভব না। আবির ছোট থেকেই রাগী। যেভাবে খুব কম সময়ে মানুষের মন জয় করে নিতে পারে, তেমন ভাবে রেগে সবকিছু ধ্বংস করে দিতে পারে। সব জায়গাতে রাগ দেখায় না, একবার রেগে গেলে কাউকে সহজে ছাড় দেয় না। তানভীরের সাথে কয়েকবার টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু মেঘের কথা ভেবে আবির বা তানভীর নিজেদের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আবারও মিলে গিয়েছে। কিন্তু এবার এটা ভিন্ন, কারণ এবার মূল কেন্দ্রবিন্দু মেঘ। একে একে মেঘ তানভীর চলে গেল। এখন বড়রা আলোচনা করছে। তানভীর আবিরের রুমের দিকে গেল, কিন্তু আবির রুমে নেই। বাড়ির আনাচে কানাচে কোথাও নেই। মেঘ নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে বসে আছে। আবিরকে কল করবে কিনা ভাবছে। কয়েক মিনিট পর বুকে সাহস নিয়ে কল করলো, কিন্তু আবিরের ফোন বন্ধ। পরপর 5টা কল দিল, কিন্তু ফোন বন্ধ। সারাদিন কেটে গেল, আবির এখনো নিরুদ্দেশ। তানভীর রুমে এসে ফোন চাপছিল। হঠাৎ মেঘ রুমে ঢুকলো। মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া, আবির ভাই কোথায়? জানি না, সকাল থেকে কতগুলো কল দিয়েছি, কিন্তু ফোন বন্ধ। তানভীর মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ব্যাগ গুছিয়েছিস? না। ব্যাগ গোছা যা, সকাল সকাল বের হব। কাল যে বললে দুপুরে যাব, আমার কাজ আছে, বিকেলের আগেই যেতে হবে। মেঘ ব্যাগ গোছাতে চলে গেল। দুটো জামা ভাঁজ করতেই মাহিন এসে দরজায় দাঁড়ালো। মেঘকে দেখে বলল, মেঘাপু, তোমরা নাকি কাল চলে যাবে? হ্যাঁ, তোকে কে বললো? আবির ভাইয়া। মেঘ চমকে তাকালো, উত্তেজিত কণ্ঠে শুধালো, আবির ভাইয়া কোথায়? একা একা খাল পাড়ে বসে আছে, অনেকক্ষণ যাবৎ বসেছিল, এখনো আছে কিনা জানি না। মেঘ নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে মাহিনকে দিল। মাহিন সঙ্গে সঙ্গে আদির সাথে দেখা হয়ে গেল। সে চুপি চুপি হাঁটা শুরু করলো। সন্ধ্যার অনেকটা পার হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে এসেছে। তারপরও বুকে সাহস নিয়ে মেঘ খাল পাড়ে চলে গেল। আবছা আধারেও দূর থেকে আবিরকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ মুচকি হেসে ছুটে গেল। আবিরের কাছে যেতেই হাঁটার গতি কমালো। পা টিপে টিপে আবিরের পাশে গিয়ে থপ করে বসে পড়লো। আবির মেঘকে দেখে দূরে সরতে চাইলো, কিন্তু মেঘ একদম গা ঘেঁষে বসলো। আবিরের হাতের ভেতর দিয়ে নিজের হাতটা রেখে শক্ত করে হাতটা আঁকড়ে ধরলো। আবির নীরবে মেঘের কাণ্ড দেখছে। মেঘ আবিরের হাতের উপর নিজের হাতটা রাখলো। একে একে আবিরের প্রতিটা আঙ্গুলের মাঝে নিজের ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো রাখলো। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, কোথায় ছিলেন সারাদিন? মেয়ে খুঁজতে গিয়েছিলাম। কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো চরিত্রের সমস্যা, মন এক জায়গায় স্থির থাকে না, তাই সময় থাকতে অন্য মেয়ে খুঁজতে গিয়েছিলাম। মজা করছেন? তুই কি আমার বেয়ান হোস? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, হতেও পারি। আবির আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কিভাবে? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, যেমন ধরুন আপনার ভবিষ্যৎ ছেলে মেয়ের সাথে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলে সবই ঠিকঠাক, মানে আপনি বেআইন হয়ে গেলাম। আবির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে হুশ করে শ্বাস ফেললো। ছেলে মেয়ে হওয়া পর্যন্ত ধৈর্য আমার হবে না, তার আগেই আমার না হওয়া বেআইনকে নিয়ে পালিয়ে যাব। কোথায় পালাবেন? যেদিক দু চোখ যায় চলে যাব।
তুই এখানে এসেছিস কেন? আপনাকে দেখতে। আমাকে দেখতে হবে না, তুই হোস্টেলে যাওয়ার বন্দোবস্ত কর, আর আমি আমার জায়গায়। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কোথায় যাবেন আপনি? আবির উত্তর দিচ্ছে না, কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে বলল, তোদের জীবন থেকে বহু দূরে, যত দূরে গেলে আমার নামটাও তোদের কানে আসবে না, আর যাওয়ার আগে সম্পর্ক এমন ভাবে ছিন্ন করে যাব যেন আমার লাশ আইডেন্টিফাই করতেও কাউকে খুঁজে না পাওয়া যায়। মেঘ সরু চোখে তাকালো। আবিরের হাত ছেড়ে একটু দূরে সরে বসলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে শীতল কণ্ঠে বলল, তবে আসলেন কেন? আমার মনে আপনার জন্য কেন মায়া জন্মালেন? কেনই বা বারবার অনুভব করালেন আপনি আমাকে ভালোবাসেন? আমার প্রতি এত অধিকার দেখালেন কেন? আমি চাওয়ার আগেই সবকিছু দিয়ে দেন কেন? সবার মধ্যে আমাকেই কেন এত আগলে রাখেন? আমি তো আপনার জীবনে যাইনি, আপনি আমার জীবনে এসেছেন। আমাকে কষ্ট দিয়ে নিজেই চলে যাওয়ার কথা বলছেন? আবির নিরুত্তর। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। পুনরায় আবিরের হাতের উপর হাত রেখে নিরেট কণ্ঠে শোধালো, আপনি এমন কেন? কেমন? বুক ফাটে তবুও মুখ ফোটে না? এই স্বভাব তো মেয়েদের হয়, আপনার কেন এই বদভ্যাস? আবির ধীর কণ্ঠে বলল, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে যা, তোর ভাই তোকে খুঁজবে। আমাকে না পেলে অবশ্যই আপনাকে কল দিবে, তখন আপনি বলবেন আমি হারিয়ে গিয়েছি। মেঘ বসা থেকে উঠে গেল। আবির সহসা মেঘের হাত ধরে ফেললো, গম্ভীর কণ্ঠে শোধালো, কোথায় যাচ্ছিস? সে আপনার জেনে কাজ নেই, আপনি থাকুন আপনার রাগ নিয়ে। আমি তাদের সাথে তাদের দেশে চলে যাব, প্রয়োজনে তাদের সাথে বন্ধুত্ব করে নিব, তবুও আপনার মতন রাগী মানুষের সাথে থাকবো না। ছেড়ে দিন, চলে যাব। আবির একটানে মেঘকে বসিয়ে দিল, হাঁটুর ওপর ভর দিয়ে সোজা হওয়ার চেষ্টা করলো। মেঘ নিভু নিভু চোখে তাকাচ্ছে। আবির খানিক ঝুঁকতেই মেঘ পাথর বনে গেল। মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। আবির মেঘের হাতটা টেনে আলতোভাবে নিজের বুকের উপর রাখলো। আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই কাছে আসলে আমি এলোমেলো হয়ে যাই, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কি বলতে কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। তোর কাজল টানা চোখ আমার মনের ব্যাকুলতা সৃষ্টি করে, তোর শতরাগ অভিমান আমার মাথা পেতে নিব, কিন্তু আমার থেকে দূরে যেতে চাইলে ফোন করে ফেলবো। আবিরের ঠান্ডা হুমকিতে আজ ভয় পেল না মেঘ, বরং মন শান্ত হয়ে গেছে। আবিরের আচরণ কিছুদিনের নীরবতায় মেঘের মনের আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সেই আকাশে বিদ্যুৎ চমকানো আজ থেমে গেছে, একদম নিশ্চুপ হয়ে গেছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবিরের দৃষ্টি কেমন যেন নেশালো। দু চোখে মায়াবী এক জাল বিছিয়ে রেখেছে। মনের ভেতর লুকানো অভিমানেরা ভালোবাসায় রূপ নিয়েছে। চাওয়া পাওয়া গুলো শূন্যতায় ভাসছে। মেঘ আচমকা ভ্রু নাচালো, মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগছে। আবির মৃদু হেসে চোখ সরিয়ে নিল। ঢোক গেড়ে শান্ত কণ্ঠে বলল, কোনো অঘটন ঘটার আগে বাড়ি চলে যা। আমি খারাপ, লুচ্চা, যখন যা খুশি করে ফেলতে পারি, তারপর কিছু হয়ে গেলে আমার চরিত্রের দোষ দিবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে আছে। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, যেতে বললাম তো। মেঘ উঠতে নিল। হঠাৎ আবির গালে নজর পড়লো। অল্প আলোতে খোঁচা খোঁচা দাড়িগুলো খুব আকর্ষণ করছে। মেঘ শুকনো ঢোক গিলল, কিছু একটা ভেবে মুচকি হাসলো। আচমকা এক হাতে আবিরের থুতনিতে, অন্য হাত আবিরের কাঁধে আঁকড়ে ধরলো। আচমকা মেঘের স্নিগ্ধ ঠোঁটজোড়া আবিরের গাল স্পর্শ করলো। জীবনে প্রথমবারের মতন মেঘের মনে বসন্ত, শ্রাবণ, হেমন্তরা একসাথে দোলা দিচ্ছে। আবির কিংকর্ত বিমূঢ়। মেঘের এমন কাণ্ডে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। শরীর জুড়ে অজানা শিহরণ বইছে। আবিরের যৌবনের প্রথম ভালোবাসা মেঘ। মেঘকে নিয়ে কতটি স্বপ্ন দেখেছে সেই হিসাব নেই। কল্পনায় কত চুমু খেয়েছে, কিন্তু বাস্তবে অসম্ভব। মেঘের দিকে যতবার তাকাচ্ছে ততবারই ইচ্ছে করে ফট করে চুমু খেয়ে নিতে। মেঘের দিকে যতবার তাকিয়েছে ততবারই ইচ্ছে করে ফট করে চুমু খেয়ে নিতে। কিন্তু মেঘ যে বড্ড বেশি অভিমানী। বাজে ছেলে ভেবে কথা বলা বন্ধ করে দিলে কি হবে, এই ভেবে কাছে এসেও আসতে পারেনি। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে কখনো বুঝতে দেয়নি মেঘকে। সেই মেঘ কিনা আজ এমন কাণ্ড করে বসলো। আবিরের হৃৎস্পন্দনের গতি তীব্র, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আবিরের দাড়িগুলো মেঘের নরম গালে খোঁচা দিচ্ছে। এতেও মনোযোগ সরছে না মেঘের। দু চোখ বন্ধ করে রেখেছে। কয়েক মুহূর্ত এইভাবে কেটে গেল। হঠাৎ আবিরকে ছেড়ে এক দৌড়ে দূরে গেল মেঘ। আবিরের ঘোর কাটলো, ঘাড় ঘুরিয়ে তাকালো, বসা থেকে উঠতে উঠতে চেঁচালো, এটা কি হলো?
মেঘ জবাব দিল, আপনি বলেছেন সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সঙ্গে মিশতে মিশতে আমিও চরিত্রহীনা হয়ে যাচ্ছি। এবার বোধহয় ঠিকঠাক ম্যাচ হবে। চরিত্রহীনা প্লাস চরিত্রহীনা ইজ ইকুয়াল টু চারিত্রিক সনদপত্র। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ শুনে যা। জি না আবির ভাই, আমিও তো বোকা না। আপনার ভালোবাসা পেতে একটু একটু বোকা সেজে ঘুরতে ভালো লাগে। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে গানের সুর টেনাই দিল, আমায় জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। মেঘ দূর থেকে ঠিক করে হেসে দিল। আবির দুকদম এগোতেই মেঘ এক ধরে বাড়ির দিকে ছুটল। আবির সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। আকাশে চুইয়ে শ্রাবণধারার বৃষ্টি পড়ছে। অজ্ঞাত টিনের চালে টুনটান শব্দ হৃদয়ে আলোড়ন তুলছে। নীলরঙা আকাশ আজ ঘোলাটে হয়ে আছে। দলে দলে উড়ে যাচ্ছে পাখিরা। বর্ষণসিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে। নরম মাটির নিঃশব শুকনো ফুলের পাপড়ি ঝরে পড়ছে। বৃষ্টিসিক্ত শুভ্র রঙের নয়নতারা ফুলগুলোকে দেখে মনে হচ্ছে হৃদয়ে বিমর্ষ আবৃত হয়ে দিনের আলোর সাথে তাল মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বেলা ফুটবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। মেঘ আলতো হাতে একটা ফুল তুলে অতি সন্নর্পণে কানের পাশে গুজেছে। আরেকটা ফুল সযত্নে হাতে নিয়েছে। স্টেশন চত্বরে বন্যা বসে আছে। বৃষ্টি ভেজা দিন, মালাই চা খাওয়ার খুব শখ হয়েছে বন্যার। মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে। তানভীর মেঘকে স্টেশনে পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। মেঘ নিজের হাতে থাকা নয়নতারা ফুলটা বন্যার কানের পাশে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলল, মার্শাল্লাহ, কারো নজর না লাগুক। বন্যা হেসে বলল, তোকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ জানু। ওয়েলকাম বেবি। তুই কি একা এসেছিস? না, ভাইয়া দিয়ে গেল। আমার চা খেতে ইচ্ছে হয়েছে। এই কথা তোর ভাইয়াকে বলে দিয়েছিস? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। উফ, উনি বকা দেননি? মেঘ এপাশ ওপাশ চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বলল, না। এই কথা শুনে ভাইয়া হেসেছিল। বন্যা রাগী স্বরে বলল, এজন্যই তোকে কিছু বলতে ইচ্ছে করে না। তোর এত এত প্রশ্নের তোপে করে বাধ্য হয়ে বলতে হয়। আমাকে না বললে কাকে বলবি তুই? বন্যা গম্ভীর মুখে বলল, কাউকেই বলবো না। দুই বান্ধবী মালাই চা খেতে খেতে গল্প করছে। এর মধ্যে ট্রেন স্টেশনে থামলো। শত শত মানুষ ফুটোফুটি করে নামছে। দেখেই মনে হচ্ছে বড্ড তাড়া এদের। কোনোদিকে তাকানোর সময় নেই। কিছু সময় ব্যবধানে ফাইল হাতে অল্পবয়স্ক ছেলেদের স্টেশন ভরপুর হয়ে গেল। আজ শুক্রবার। ভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে থেকে শত শত চাকরি প্রত্যাশীরা পরীক্ষা দিতে এসেছে। চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা, সেই দিকে খেয়াল নেই। বন্যা অন্যমনস্ক ভাবে তাকিয়ে কিছু ভাবছে। মেঘ আস্তে করে গা ছুঁয়ে ডাকলো, বন্যা। বন্যা নড়ে চড়ে বসলো। মেঘ জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? বন্যা আস্তে করে ঠোক গিলে বলল, এই যে মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়ে কত দূর দূরান্তে থেকে এসেছে। কেন? একটা চাকরির আশায়। চাকরি শব্দটা যতটা না ছোট, এর মর্যাদা ঠিক ততটাই বেশি। হোক সেটা তৃতীয় শ্রেণীর কোনো চাকরি কিংবা প্রথম দ্বিতীয় শ্রেণীর। আমাদের বাসার অবস্থা দেখ। আব্বুর বয়স বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অসুস্থ হয়ে পড়েছেন। আপু প্রতিনিয়তই চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। ভাই কত ছোট, আমি এখনো এগুলো ফুলের মাঝেই আছি। এই সবকিছু সমাধান কি? মেঘ মজার ছলে বলল, বিয়ে। বন্যা আনমনে হেসে বলল, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বোধ্য বিষয়। আমাদের বিশ্বসুন্দরীর মতন ভুবন মোহিনী রূপ নেই যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কেউ উন্মাদ হয়ে যাবে। তাছাড়া বাবার অঢেল সম্পত্তিও নেই যে মেয়ের জামাইকে বাড়ি গাড়ি দিয়ে দেবে। আমাদের কাছে পড়াশোনাটা একমাত্র অবলম্বন, আর চাকরিটা শেষ সংস্থান। মেঘ মৃদুস্বরে আওড়ালো, তুই কি আমার কথায় রাগ করেছিস? বন্যা হেসে বলল, আরে না, কথাগুলো এমনি বললাম। কিছুদিন আগে আপুকে আবারও দেখতে এসেছিল, বলেছিলাম না তোকে? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। তারা আমাদের সম্পর্ক জেনে এসেছিল। আপুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ দেখে কল করে জানাবেন। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু দুদিন পর কল দিয়ে বলেছে তাদের ছেলের জন্য এর থেকে ভালো সম্বন্ধ এসেছে, যেই মেয়ে চাকরি করে। আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে আরো বলতেছিল, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি হবে, আপনার মেয়ে তো চাকরি করে না। আব্বু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরি করে না, ছোটখাটো কি ব্যবসা করে। সেই বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথেই মেয়ের বিয়ে দেবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড়লোক বাবা মিথ্যাবাদী ছেলে যেন না হয়।
মেঘ কপালে ভাঁজ পড়লো, মৃদুস্বরে প্রশ্ন করলো, তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলেদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে? হ্যাঁ, আগে ভালো মানুষ হতে হবে, তারপর সরকারি চাকরিজীবী হতে হবে। এটা তোর কথা নাকি আঙ্কেলের? শোন, আমার আব্বুর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবেন। আব্বুর এই সিদ্ধান্ত জানিয়েছে মানে উনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। আর আমি আমার আব্বুকে এবং ওনার সব সিদ্ধান্তকে সম্মান করি, তাই আব্বুর কথা যেটা হবে আমার কথাই সেটা হবে। মেঘ কপাল চুলকে বিড়বিড় করলো, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? বন্যার সরল জবাব, অবশ্যই। মনে কর কেউ তোকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, তোদের সবকিছু জেনেই ভালোবেসেছে, সে তোকে তার মনের কথা বললো, তুই তখন কি করবি? আব্বুর সাথে দেখা করতে বলবো। সে না হয় করলো, ধরে নে ছেলে খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, পরিবারও ভালো, কিন্তু তার সরকারি চাকরি নেই, তখন কি রিজেক্ট করে দিবি? যদিও অসম্ভব বা অকল্পনীয় বিষয়, তবুও বলছি, কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটা সাজেশন থাকবে, পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবেন। চাকরি নেওয়ার পরও আমার প্রতি আগের মতন অনুভূতি থাকলে বাসায় যোগাযোগ করবেন। আর যদি মনে আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি, এখন রুমার মতন সুন্দরী মেয়ে পাবো, তাহলে বন্যার মতন মেয়ের কাছে কেন যাবে? তখন আমি বলবো, আলহামদুলিল্লাহ, আপনার মাথার সুবুদ্ধি হয়েছে। কেউ যদি তোর জন্য চাকরি নেয় আর জয়েনিং লেটার হাতে তোর বাড়িতে হাজির হয়, তখন কি বলবি? তখন বলবো, আপনি নির্বুদ্ধিতার পরিচয়টা না দিলেও পারতেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আমি কি বলবো জানিস? কি বলবি? বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করলো। থাক, এখন বলবো না। আচমকা পেছন থেকে গলা খাকারি দিয়ে মেঘ বন্যা দুজনে ঘুরে তাকালো। তানভীরকে দেখে দুইজনেই হতবিম্ব। তানভীর কখন এসেছে, ঠিক কতটুকু কথা শুনেছে সেই ভেবে দুই বান্ধবী মুখ চাওয়াচাই করলো।